এই যে না, কয়েকদিন আগে একটা ইউটিউবার, বড় একটা ইউটিউবার, আমরা সবাই তাকে ননসেন্স বলে জানি, তার একটা ঘটনা ধরা পড়েছিল। এবং ওই ঘটনা যখন একটা ঘটনায় ওকে জড়িয়ে দেওয়া হয়েছিল, কোন পরিপ্রেক্ষিতে জড়ানো হয়েছে, কিসের জন্য জড়ানো হয়েছে, আমরা যারা বোঝার তারা কিন্তু মোটামুটি বুঝে গেছি ননসেন্সকে কেন ধরা হয়েছিল। যাই হোক, তারপরে এই ইয়েটাও এসেছে যে ও নাকি মলেস্ট করেছে। শুধু মলেস্ট বলে না, রীতিমতন ধর্ষণেরই একটা এসেছে আর কি। যাই হোক, তার জন্য তাকে জেলে যেতে হয়েছে, জেলে থাকতে হয়েছে। তারপরে কিছুদিন বাদে ওকে কিন্তু আমি যত সম্ভব দুদিন আগে দেখতে পেলাম যে ওকে জামিনে ছাড়া পেয়েছে। এবং শুনলাম নাকি ধর্ষণে যে অ্যালিগেশনসটা ওর উপরে লাগানো হয়েছে সেটা সম্পূর্ণই মিথ্যে। তার উপরে কেস চলছে, সব কিছু চলবে, তবে জামিনেও বেরিয়ে আছে। কিছু বিধিনিষেধ রয়েছে, তার উপরে ওকে নজর রাখতে হবে। আর বাকি আর কোনো কিছুই নেই, ও সব কিছু আবারও ভিডিও করতে পারবে, আবার কন্টিনিউ করতে পারবে ও জীবনযাত্রা সব কিছু। আচ্ছা, কেন আমি হঠাৎ করে এই কথাটা বললাম, তার কারণ কি বলতো? এই যে স্বামী, ও যে ঘটনায় জড়িয়ে গেছে, আমরা প্রথম দেখাতে আমরা কনফিউজ ছিলাম যে ওটা কি হয়েছে, ওটা কি হয়েছে, ওটা কি হয়েছে। কিন্তু কিছু মানুষ বলছে হ্যাঁ ওই কাজ নোংরামি করেছে, কিছু মানুষ বলছে না ওই নোংরামি কাজ করেনি, ও অমুক একটা ভিডিও হয়েছে বলে তার পরিপ্রেক্ষিতে এই জেরে এই কাজটা হয়েছে। কিন্তু আমরা সবাই মিলে কিন্তু একটা জায়গায় একটুখানি কনফিউজ ছিলাম, এখনো রয়েছি, বা মনে মনে আমরা এটা জেনে বুঝে রয়েছি যে ছেলেটা হয়তো ওই মেয়েটার সাথে ওরকমই একটা খারাপ কাজ করেছে। না হলে একটা মেয়ে এরকম করে এসে জনসম্মুখে এরকম ইন্টারভিউ দিতেও পারতো না, নিজের বক্তব্যগুলো রাখতেও পারতো না। তার মানে আমরা মনের দিক থেকে কোনো না কোনোভাবে ভেবে নিয়েছি ছেলেটা রেপিস্ট, ভেবে নিয়েছি। এরপরে যখন ছেলেটা বেরিয়ে আসলো, তারপরে কিন্তু আমরা যে মনের মধ্যে ধরে নিয়েছি রেপিস্ট, সেটা কিন্তু রয়ে গেছে। হ্যাঁ, পরবর্তীকালে যদি ও বেকসুর খালাস হয়ে যায়, ও পুরোপুরি জামিন, এখন তো জামিন এসেছে, পুরোপুরি কেসটাই ডিসমিস হয়ে যায়, যদি পুরোপুরি খারিজ হয়ে যায় যে না যেই মানে ইয়েটা লাগানো হয়েছিল ওর উপরে, তা সেটা সম্পূর্ণটাই মিথ্যে, এগুলো যদি হয়ে থাকে, তাহলে ও কিন্তু একদম নির্দ্বিধায় সবকিছু করতে পারবে। তবে আমরা এখনো যদি তাকে মানে কাউকে চেনাতে হয়, জানিস অমুক ছেলে না অমুক করেছিল, ওই ছেলেটা না খুব ভালো, যদি আমার কাউকে চেনাতে হয় ওকে, যে ওই মানুষটা মানে পার্টিকুলার ওই মানুষটার সম্বন্ধে আমি যদি কথা বলতে বলি, তখন আমি কি বলবো বলতো? ওই যে ওই ইউটিউবারটা, ওই যে চিনতে পারছিস না, ওই ইউটিউবারটা, ওই যে যে ধরা পড়েছিল রে কদিন আগে, গেল না ওই কেস খেয়ে, মেয়েলি কেসটা খেয়ে যে গেল, মানে মেয়েকে ধর্ষণের অভিযোগ যেন পুরো এসেছিল, এই যে কেসটা খেয়ে গেল না, এই কথা বলার সাথে সাথে কিন্তু আমার পাশে যেই মানুষটা ওই ছেলেটাকে চেনে না সেও কিন্তু চিনবে। কারণ কি, এটা পুরোপুরি ভাইরাল। ওই ছেলেটা এখন একটা নামে আমরা ডাকবো, ওই ছেলেটাকে আমরা এই ইন্ডিকেটই করতে পারবো যে ওই ছেলেটা রেপিস্ট, তাই তো? কেন আমি এই ধরনের বক্তব্যটা এই মুহূর্তে রাখলাম অবশ্যই তোমাদেরকে জানাবো। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থ আছি। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আচ্ছা, কেন এটা বললাম বলো তো? কারণ ওর জীবনে এরকম একটা কালো অধ্যায় এসেছে, যে ওর জীবনে এত বড় একটা ঘটনা ঘটে গেছে এবং এতটা প্রচার হয়ে গেছে ঘটনাটা, যে আমরা ও যে কর্মকাণ্ড, ও যে কাজ করে নিজে যে ফেস ভ্যালুটা বাড়িয়েছিল, তার থেকে বেশি ওর উপরে যে দোষারোপ হয়েছে বা ওর উপরে যে অভিযোগটা করেছে মানে যে মেয়েটা করেছে, আমরা সেটাকে কিন্তু বেশি হাইলাইট করব, আমরা কিন্তু সেটাকেই বেশিভাবে দেখতে পাচ্ছি, মানে এটাকে বেশি হাইলাইট করা হয়েছে যে রেপিস্ট 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 রেপিস্ট, তাই তো? এরকমই আমাদের ওয়াইটিতেও রয়েছে যে আমরা যারা ভালো কাজ করি, কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে ভালো কাজ করি, বা বলতে পারো আগে খারাপ ছিলাম এখন পুরোপুরি ভালো হয়ে গেছি, কিন্তু আমাদের কিন্তু প্রতিনিয়ত আমাদের ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করা হয় না, আমাদের খারাপটা টেনেই আমাদের আঙ্গুল দিয়ে দেখানো হয়, তুই অমুক সময় অমুক কাজটা করেছিলিস, তুই অমুক সময় অমুক কথাটা বলেছিলিস। তার মানে কি? তার মানে ও পেছনে যে কাজগুলো করেছে, যে ওর জীবনের কালো অধ্যায় মনে করি, সেই কাজটার ওপরে ভিত্তি করে কিন্তু ওকে আজীবন শুনতে হচ্ছে। যেরকম এই আমাদের ননসেন্সকেও কিন্তু আজীবন শুনতে হবে। কোনোদিন যদি কোনোভাবে কেউ কিছু বলতে চায়, আমরা জনসাধারণরা, ওর মুখের উপর হয়তো কেউ নাও বলতে পারে, কিন্তু আমরা যারা জনসাধারণ, আমরা যারা ওর ভিডিওগুলো দেখি ননসেন্সের, তাকে কিন্তু তার জন্য কিন্তু মনের মধ্যে থেকেই যাবে, মেয়ে ছেলেটা কি সত্যি সত্যি এরকম কিছু করেছিল, মনের মধ্যে একটা সন্দেহ থেকে যাবে। ও যদি আগামী কোনো দিনেও এই কাজগুলো নাও করে, তারপরেও কিন্তু আমরা ওকে ওই নজরেই দেখবো, বা কোনো যদি খারাপ কাজ করে তাহলে কিন্তু ওই ব্যাপারটা আবার উঠে আসবে। আর ভালো কাজ করলে আমরা কিন্তু ভালো কাজের প্রশংসার সাথে সাথে ওকে বলবো অমুক তো এই কাজটা করেছিল, অতটাও ভালো নয়, হতেও পারে কেসটা কি হবে না কি হয়ে জিতেছে। দেখো আমাদের মানুষের মন, কেন আমরা একটা মানুষ সবার কাছে কোনোদিনও ভালো হতে পারবো না, একটা মানুষ কোনোদিন সবার কাছে ভালো হতে পারে না। এই কথাগুলো বলার একটাই কারণ, যে আমরা ওয়াইটিতে যখন কাউকে নিয়ে কোনো কথা বলি, আমরা ভুলে যাই সেই মানুষটা সেই কাজটা করেছিল, সেটা তার অতীত।
এখন বর্তমান, অতীতকে নিয়ে আমরা বাঁচতে চাই না, বর্তমানকে নিয়ে আমরা বাঁচতে চাই। কিন্তু মানুষটা কি করলো, অতীত, এই কন্ট্রোভার্সির জন্য অতীতটাকে বারবার করে টেনে আনে, বারবার করে টেনে আনে, যত পারে তত অতীতকে টেনে আনে, যত পারে তত অতীতকে টেনে নিয়ে আসে। এবং যখন যুক্তি দিয়ে পারবে না তখন অতীতকে টেনে নিয়ে এসে অতীতকে খুঁচিয়ে 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 ওকে আঙ্গুল দিয়ে দেখাবে, অমুক করেছিলিস না তুই, তাহলে এমন কাজ এখন কেন বলবি। মনে করো আজকে শুয়ে হয়ে শু একটা ভিডিও করেছে, সেটা মারিয়ার সম্বন্ধে হতে পারে, সেটা ম্যান্ডির সম্বন্ধে হতে পারে, যার কারোর সম্বন্ধে হতে পারে। এবং শু যদি সেখানে কোনো কথা এমন বলে যেটা ওর অতীতে ও করেছে, তখনই ওকে শুনতে হবে, আয় তুই এই কথাটা বলছিস কি হবে, তুই না ওই কাজটা করেছিলিস, তুই কাজটা করেছিলিস, তুই না অমুক করেছিলিস, তোকে ওই কথাটা বলা যেতে পারে না। কিন্তু এই মানুষগুলো ভুলে গেছে যে একটা মানুষ চিরকাল খারাপ থাকতে পারে না। যখন মানুষটা বলছে যে না আমি আর পেছনের কোনো খবর, পেছনের মতন আর নই, আমি আমার নিজেকেই পুরোপুরি পাল্টে ফেলেছি, আমি কন্ট্রোভার্সি করব, আমি অবশ্যই কন্ট্রোভার্সি করব, কিন্তু সেই জিনিসগুলো নিয়ে কন্ট্রোভার্সি করবো না। যেই ভুলটা আমি করে ফেলেছি সেই ভুল নিয়ে আমি নিশ্চয়ই কন্ট্রোভার্সি করবো না, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। এটাকেও যদি আমি ধরে চলি তাহলেও কিন্তু আমরা নিজেকে মানুষ মনে করতে পারি। কিন্তু সত্যি সত্যি এগুলোকে নিয়ে কেউ চলছে না। কি করছে বলতো, যখনই কিছু বলতে হচ্ছে তার অতীত টেনে, অতীতে কি অধ্যায়, কালো অধ্যায় থেকে কি কি জিনিস বের করে আনা যায়, কি কি দিয়ে ওকে আঘাত করা যায়, সেই প্রচেষ্টা কিন্তু বরাবরই চলেছে। এবং আমি মনে করি এটা আর জীবন চলবে যতদিন কন্ট্রোভার্সি জোনে ও বিরাজ করবে। ঠিক আছে, এখন আসে মারিয়াকে নিয়ে। আমি মারিয়াকে নিয়ে 2-1টা ভিডিও করেছি। আচ্ছা, মারিয়াকে নিয়ে ভিডিও করার দরুন আমি বলেছিলাম যে মারিয়াও যে খুব একটা সুবিধের তা কিন্তু নয়। আমার ভিডিওগুলো চালিয়ে দেখো, আমি যেই জায়গাটায় মনে হয়েছিল মারিয়াকে নিয়ে পজিটিভ বলা দরকার আমি বলেছি, কিন্তু যেই জায়গায় আমার মনে হয়েছে যে মারিয়া এই জায়গাটা একটু গোলমেলে রয়েছে সেই জায়গাটাতেও বলেছি। এবং বলেছি মারিয়া কিন্তু খুব সুবিধার নয়, মারিয়ার মধ্যেও কিন্তু এটা দ্রুতপানা রয়েছে, ওর মুখটা খুব ইনোসেন্ট কিন্তু ওর ভীষণ চালাক, ধুরন্ধর চালাক, সেটা কিন্তু বলেছিলাম। এবং এটা প্রতিটা পদক্ষেপে কিন্তু আমরা বুঝতে পারি, যারা দেখতে পারি তারা দেখতে পারি, যারা দেখতে পারি না তাদের কিছু করার নেই। এবং এটা তো ফ্যাক্ট। এতদিন ধরে যখন মারিয়াকে নিয়ে শু কোনো ভিডিও করেনি, এতদিন ধরে মানে মনে করো 2 সপ্তাহ মারিয়াকে নিয়ে শু কোনো ভিডিও করেনি, 2 সপ্তাহ আগে মারিয়াকে নিয়ে শু একটা ভিডিও করেছিল, কয়েকটা ভিডিও করেছিল, এবং সেখানে ভীষণ পরিমাণে ভেতরের খবর রিভিল হচ্ছিল বলে আমি কিন্তু প্রোটেস্ট করেছিলাম। আমি বলেছিলাম এই ধরনের কন্ট্রোভার্সি চলবে না, এই ধরনের করতে পারো না, তুমি কন্ট্রোভার্সি করতেই পারো, সামনে বসে ভিডিও দেখে তুমি কন্ট্রোভার্সি করতে পারো। তারপরে যখন ও সবার চাপে পড়ে ও মনে করলো যে না, চাপে পড়ার থেকে বেশি ও মনে করলো যে আমি আর করবো না, কোনো না কোনো জায়গায় আমি ভালোবেসেছিলাম, ঠিক আছে ওকে আর কোনো চাপের মধ্যে রাখবো না, ঠিক আছে আমি আর কোনো ভিডিও করবো না ওকে নিয়ে। যখন এই সিদ্ধান্তটা ও নিল তখন কিন্তু অপোজিট পক্ষে যারা মারিয়ার পজিটিভ হয়ে কথা বলছিল তারাও কিন্তু একজনও নেই। এই 2 সপ্তাহ আমার মনে হয় না মারিয়াকে নিয়ে 1-2 ভিডিও বাদ দিয়ে কোনো ভিডিও মারিয়ার পক্ষে নেমেছে। মারিয়াকে টোটাল ভুলে গেছে সবাই। তখন কি আবার ম্যান্ডি চারা দিয়ে উঠেছিল, ম্যান্ডিকে নিয়ে ভিডিও হচ্ছিল। তার কারণটা কি? কারণ শু সেই প্রজেক্টে কাজ করছিল, শু যেই প্রজেক্টে কাজ হবে সেই প্রজেক্টে কিন্তু কাজ ওয়াইটিতে চলবে, এটা বাস্তব কথা। এবার তোমাদের মানা না মানা সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা যদি তোমরা একটুভাবে ফলো করো তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝে উঠতে পারবে। যারা নেগেটিভ আমাকে ভাবো তাদের কিছু বলার নেই, কিন্তু তোমরা আমি যে কথাটা বলছি একটু যাচাই করো, আমি মিথ্যে কথা বলছি না। 2 সপ্তাহ ধরে শু কোনো ভিডিও করেনি, 2-1টা ভিডিও বাদ দিয়ে আমি মনে করি যে প্রতিনিয়ত 3টে ভিডিওই মারিয়াকে নিয়ে পজিটিভভাবে নামানো, এটা কিন্তু হয়নি। হ্যাঁ, সেই সময় হয়েছিল যখন শু মারিয়াকে নিয়ে নেগেটিভ ওয়েতে কন্ট্রোভার্সি করছিল সেই সময়, আবার এখন শু মারিয়াকে নিয়ে নেগেটিভ ওয়েতে কন্ট্রোভার্সি করছে, এখনো কিন্তু মারিয়াকে নিয়ে দিনে 2-3টে করে ভিডিও নামছে প্রত্যেকটা চ্যানেলে। তার কারণ ওই একটাই, সেটা হচ্ছে ওই যে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, কন্ট্রোভার্সি কেউ পজিটিভ করছে সেই জন্য কেউ নেগেটিভ করছে, এই হচ্ছে ব্যাপার। এবং এটা বললেই দোষ যে কেউ কন্ট্রোভার্সি আমাদের শু পজিটিভভাবে কন্ট্রোভার্সি করছে বলে অপোজিট পক্ষে নেগেটিভভাবে করছে, এবং কেউ নেগেটিভভাবে করছে বলে অপোজিট পক্ষে পজিটিভভাবে করছে, এটা বললে পরেই দোষ, বুঝতে পারছো? বলা যাবে না, করতে সবাই পারবে কিন্তু বলা যাবে না, কেউ স্বীকারও করতে রাজি নয়। এবার কিছু কথা বলি, সেটা হচ্ছে শ্বশুর শাশুড়ি এবং বৌমা এদের সম্পর্ক নিয়ে। গতকালকে শু বলেছে জায়ের সাথে শাশুড়ির সম্পর্কটা খারাপ, এবার যা ভালো না শাশুড়ি ভালো না। এই পরিপ্রেক্ষিতে শুকে শুনতে হচ্ছে তোরও তো শ্বশুর শাশুড়ি তোর সাথে থাকতো না, তার মানে কি তুই ভালো না? এই কথাটা একজন বললো, কিন্তু বললো। তার পরিপ্রেক্ষিতে যখন শু আর একটা কথা বললো যে মারিয়া যেহেতু অনেক টাকা ইনকাম করে বা মারিয়া একটা টাকা ইনকামে বউ, সেই কারণে মারিয়ার প্রতি বেশি নজর ধ্যান দিচ্ছে, এই কথার পরিপ্রেক্ষিতে বলা হলো তার মানে 12 বছর ধরে তুই ইনকাম ঠিক করতে পারিসনি বলে, তোর শ্বশুর শাশুড়ির কাছে তুই ভালো হতে পারিসনি, এখন ইনকাম করছিস বলে, ঘর বাড়ি বানাচ্ছিস বলে, খরচা করতে পারছিস বলে তোর কাছে তোর শাশুড়ির কাছে যেতে পারছিস, ভালোবাসা পাচ্ছিস, এই কথাটা বলা হলো। এরপরে আরো একটা কথা আসলো, এই 2টো কথা রাখলাম। এরপরে আরো একটা কথা আসলো, এই কথা মারিয়াকে নিয়ে যখন কথা বলতে আসলো তখন বলা হলো যে হতেই তো পারে
যে শাশুড়ি ভালো না হতেই পারে, শ্বশুর শাশুড়ি ভালো না হতেই পারে, বৌমা ভালো না। দেখো এক হাতে তো তালি বাজে না, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে যার জন্য জায়ের সাথে শ্বশুর শাশুড়ির মিল হচ্ছে না, জায়ের মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, হতেই তো পারে। এখানে টাকার তো কোনো ব্যাপার নেই যে মারিয়া টাকা ইনকাম করছে বলেই মারিয়াকে ভালোবাসছে। এইবার কথাগুলো বলি, যে প্রথমে দুটো কথা বললাম না, এবার লাস্ট কথার মধ্যে আমি একটু পয়েন্ট ধরি। সেটা হচ্ছে যদি টাকাটাই কোনো ম্যাটার না করে, আমার এটা অন্ধকার লাগছে, যদি টাকাটাই কোনো ম্যাটার না করে, যদি টাকার জন্য শ্বশুর শাশুড়ি মারিয়াকে ভালো না বেসে থাকে, তাহলে এই যুক্তি শুয়ের ওই শ্বশুর শাশুড়ির সাথে যুক্তিতে কোনো মিলছে না। যদি টাকার জন্য বৌমাকে শাশুড়ি ভালোবেসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে মারিয়াকেও টাকার জন্য ভালোবাসছে, শুয়েকেও টাকার জন্য ভালোবাসছে, ঠিক আছে, মানলাম। যদি টাকার জন্য ভালো না বেশি থাকে, এমনি কারণেই ভালোবাসছে, তাহলে মারিয়াকে এমনি কারণেই ভালোবাসছে, বা অন্য যা মানে বড় যাকেও এমনি কারণেই ভালোবাসছে, আর সুকেও এমনি কারণেই ভালোবাসছে, এটাও মানলাম। কিন্তু এই যে পরবর্তী কথাটা, এটা তো ব্যাপারটা কি, এটা তো একপক্ষ হয়ে গেল, এটা তো নিরপেক্ষ হলো না। সুকে ভালোবাসছে, দাবি করে বলছে তোর শ্বশুর শাশুড়ি তোকে টাকার জন্য ভালোবাসে, 12 বছর পর তুই ফিরে গেছিস। এখানে বলা হচ্ছে কার দোষ, হতেই তো পারে শাশুড়ি যে খুব ভালো হবে তা তো নয়, শাশুড়ির মধ্যে একটা বদ্ধমূল ধারণা থাকে, আমার ছেলে পর হয়ে গেছে, আমার ছেলেকে আমি বৌমার হাতে দিয়ে দিয়েছি, এই বদ্ধমূল ধারণা কিন্তু থাকে, এবং এর যে দরুণই কিন্তু শাশুড়ি সব জায়গা থেকে রোক টোক লাগায় বৌমার উপরে। তো এই যে কথাটা, এই কথাটা কেন সুয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে না? কেন প্রযোজ্য হবে না? প্রযোজ্য যদি হয় তাহলে দু ক্ষেত্রেই হবে, এই ক্ষেত্রেও হবে, ওই ক্ষেত্রেও হবে। আমি এক ক্ষেত্রে বলছি শাশুড়ি ভালো নাও হতে পারে, কিন্তু অন্য ক্ষেত্রে বলছি তোর টাকার জন্য তোকে শাশুড়ি ভালোবাসছে। এই ক্ষেত্রে তো বলা হতে পারতো যে তুই মিলতে পারিস নি, তার মানে তোর হাতে এক হাতে তালি বাজে না, তোর একটাই হাত, আরো একটা হাতের থেকে তালি এসেছে বলেই তো বেজেছে, এটাও তো বলা যেতে পারতো। কিন্তু না, এখানে বলা হচ্ছে তোর কারণ নেই, তোর সবকিছু হচ্ছে। এখানে বলা হচ্ছে শাশুড়ির হতে পারে, বৌমারও হতে পারে, দু হাতেরই তালি বাজতে পারে, এক হাতে তো তালি বাজে না। এই জায়গাটাতেই আমার পয়েন্ট, বোঝাতে পারলাম? আচ্ছা, এইবার আসলো যে বাচ্চা কাচ্চা, প্রেগনেন্সির অবস্থায় বাচ্চা কাচ্চা জন্ম হলে কিন্তু প্রচুর কাজ থাকে। মারিয়া যে হঠাৎ করে শ্বশুর শাশুড়ি বাড়িতে চলে গেল, এটা তো আমরা যারা বুঝতে পারি তারা কিন্তু বুঝি যে ব্লগিং করতে ভীষণ অসুবিধা হচ্ছে, ভীষণ অসুবিধা হচ্ছে। কেন? ও মাথা ঘুরাচ্ছে, ও শারীরিকভাবে অসুস্থতা ফিল করছে, সেখানে ও খাওয়া রান্না বান্নাও ঠিকঠাক করে করতে পারছে না, সারাদিন শুয়ে থাকছে, সেরকম কিছু দেখানো নেই। এবং ব্লগিংয়ে যদি না করতে পারে তাহলে ইনকামও আসবে না, ইনকাম না আসলে পরে ও সংসারটা চলবে না, এটা বাস্তব কথা। পম্পম ইনকাম করে, কিন্তু পম্পমের ইনকাম দিয়ে ওরকম করে ওদের সংসার চলবে না, সেটা মারিয়া বলেছে, আমি কারোর কথা শুনে বলছি না, কিন্তু মারিয়া বলেছে, পম্পম বলছে একজনের ইনকাম দিয়ে কিন্তু সংসার চলে না। সেই কারণেই বললাম মারিয়া বলেছে একজনের ইনকাম দিয়ে সংসার চলে না, পম্পমও বলেছে। সেই কারণে বললাম যে পম্পম ইনকাম করছে, পম্পম ইনকাম দিয়ে তো সংসার চলবে না, সেই জন্য মারিয়াকেও ইনকাম করতে হবে। এবং মারিয়া ইনকাম তখনই করবে যখন ব্লগটা সুন্দর ব্লগ হবে। এখানে দেখতে পাচ্ছি মারিয়াও ইনকাম করার চেষ্টা করছে, কিন্তু পারছে না, কারণ ব্লগিংটা সুন্দর করে হয়ে উঠছে না, কোনো মতেই হচ্ছে না। ইসে করছে, ঘুমিয়ে থাকছে, শুয়ে থাকছে, মাথা ঘুরাচ্ছে, বমি পাচ্ছে, খেতে ইচ্ছে করছে না, মুড সুইং হচ্ছে, এগুলো হয়। এই কারণে কিন্তু ও চলে গেছে ওই বাড়িতে, এটা বড্ডই স্বাভাবিক একটা ব্যাপার। এবং এটা সাধারণ মানুষ দেখলেই বুঝতে পেরেছে যে ও ব্লগিংয়ের জন্যই ওখানটায় গেছে, ব্লগিংটা ভালো করে তুলে ধরতে পারবে এবং ইনকাম একটা করতে পারবে, সেই কারণেই ও ওখানটায় গেছে। এবং কিছু আরাম নেওয়ার জন্য ওখানটায় গেছে, শরীরটাকে একটু সুস্থ করার জন্য ওখানটায় গেছে। প্রথম 3-4-5 মাস কোনো কিছুই করতে ইচ্ছে করে না, যারা প্রত্যেকেই জানে, প্রত্যেকটা মারাই জানে যে কতটা কষ্ট হয়। সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, ও যেতেই পারে, ও শ্বশুর বাড়িতে ও যাবে না তো কে যাবে, তাই না? কিন্তু বক্তব্যটা হলো এই যে বলা হচ্ছে যে মারিয়াকে নিয়ে যখন কথা বলছে, তুই শ্বশুর বাড়িতে গেছিস, তারপরে ওখানে বাচ্চাকে থাকবে, বাচ্চার প্রচুর কাজ, এই সেই নিয়ে যখন কথা হচ্ছে, তখন সুকে বলতে গিয়ে সুয়ে যেহেতু সন্তানের জায়গাটা নিয়ে বলা যেতে পারবে না, সেই জন্য কি করা হচ্ছে, সুয়ের বোনের সন্তানকে নিয়ে বলা হচ্ছে এবং সুয়ের মাকে নিয়ে বলা হচ্ছে। আমার বক্তব্যটা হলো এখানে যদি আমি ভিডিও করি, তাহলে এখানে বোন কোনো ব্লগার নয় এবং ওর মাও কোনো ব্লগার নয়, এবং বোন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে না ওর মা কতটুকু খাটছে এবং বোনের মেয়ের জন্য মা কতটুকু করছে, এটা কিন্তু দেখাচ্ছে না। তাহলে সেখানে আমরা পার্সোনাল অ্যাটাকে চলে গেলাম, তাই তো? এটাকে পার্সোনাল অ্যাটাক বলা হচ্ছে। যখন আমি তার জায়গাটা খুঁজে পাচ্ছি না, তখন তার বোনের জায়গাটাকে নিয়ে টেনে নিয়ে এসে কথা বলছি, 1 নম্বর। 2 নম্বর, বাচ্চা থাকলে পরেই মা বাবা শরীর খারাপ হবে, এটা বড্ড স্বাভাবিক কথা। এবং বাচ্চা থাকলে বাচ্চার একটা কাজের চাপ থাকে, এবং সেই কাজের চাপ নিশ্চয়ই সুয়ের মেঝো বোন এবং মেঝো বোন এবং তার মা দুজনের উপরেই পড়েছে। একটা বাচ্চা মানুষ করা যেন তেন প্রকারের মানুষ হয় না, একটা বাচ্চা মানুষ করা বিশাল বড় ব্যাপার। তো সেই কথাটার পরিপ্রেক্ষিতেই যেহেতু মারিয়ার বাচ্চা সম্বন্ধে কথা বলছে, কাজের সম্বন্ধে কথা বলছে, এই জায়গাটাতে ভিডিও না করে পুরোপুরি পার্সোনাল অ্যাটাকে চলে গিয়ে এই কথাটা বলা হচ্ছে। আমার বক্তব্য একটাই, চাটছি না, আমার বক্তব্য একটাই, সেটা হচ্ছে বলতে যদি হয় তাহলে তুমি যেটা দেখা যাচ্ছে সেটা নিয়ে বলো, দেখা যাচ্ছে না সেটা নিয়ে বলার দরকার নেই তো, বলো।
কোন জায়গাটা বলার দরকার নেই, যেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি না, যেটা সু যখন মারিয়াকে নিয়ে কথা বলছিল এবং যেটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছিলাম না, সেটা নিয়ে আমি প্রোটেস্ট করেছিলাম। আগামী দিনেও যদি এরকম ধরনের কোনো কথা বলে, সেটা কিন্তু আমি প্রোটেস্ট করবই করব। যদি ভিডিওর মধ্যে দেখা না যায় তারপরেও সেই কথাগুলো বলে, ঠিক আছে? আচ্ছা, এর জন্যই আমি বললাম যে যারা যারা ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে তাদেরকে নিয়েই বলুক। এবার তুমি বলতে পারো তাহলে তো মারিয়া যাকেও দেখা যাচ্ছে না, মারিয়ার যাকে মারিয়া দেখিয়েছিল তার ভিডিওতে এবং সবাইকে দেখা যায়, এবং মারিয়া বলেছিল যে আমার সবার সাথে খুব ভালো একটা সম্পর্ক এবং সবাই খুব ভালো। প্রথম মারিয়া কিন্তু জোর জবরদস্তি তার যাকে আনার চেষ্টা করতো, সেটা আমরা দেখেই বুঝে গেছি। এখন মারিয়ার ভিডিওর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না, সেটা নিয়ে আমরা বলবো। কিন্তু এখানে আমি মনে করি যে সুয়ের মেজো বোন, তার বাচ্চা এবং তার মা, তিনজনকে কিন্তু ব্লগের মধ্যে দেখা যায় না, প্রতিনিয়ত নয়, কিন্তু ওরা আলাদা একটা ফ্যামিলি। এটা মারিয়ার শ্বশুর বাড়ি আর এটা হচ্ছে সুয়ের বাপের বাড়ি। তুমি শ্বশুর বাড়িকে নিয়ে বলো, ব্লগের মধ্যে যাদের দেখা যাচ্ছে তাদেরকে নিয়ে বলো, হঠাৎ যাদের দেখা যাচ্ছে তাদেরকে ছেড়ে দাও, যারা প্রতিনিয়ত ওর বাড়িতে আসা যাওয়া করছে তাদেরকে নিয়ে বলো। তাও যদি মনে করো তুমি বলবে আরো দুটো চারটা কথা বলে, কিন্তু এখানে পার্সোনাল এটা করা হচ্ছে পুরোপুরি, ঠিক আছে? আর আয়া, এই যে বলে না বাচ্চা সামলানো মানে আয়া, না বাচ্চা সামলানো মানে আয়া নয়। বাচ্চা সেটা যেই বলেছে, সেটা সু বলে থাকলেও অন্যায় করেছে এবং তুমি বলে থাকলেও অন্যায়। বাচ্চাই হয় এবং বাচ্চাকে যে সামলায় সেটা বাচ্চা। নাতিপুতিকে সামলানো দিদা এবং দাদু ঠাকুমা ঠাকুরদার কাছে একটা আলাদা একটা ভালোবাসার জায়গা, বাচ্চা সামলানো মানে নাতিপুতিদের সামলানো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি আরো কিছু কথা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে। আরেকটা কথা আসি, সেটা হচ্ছে ম্যান্ডির ছোট মা। আচ্ছা, এই ম্যান্ডির ছোট মা এখানে ইনক্লুড করে দিলাম কারণ একটা ছোট্ট পয়েন্ট নিয়ে তো আমি এতদূর বলতে পারবো না। ম্যান্ডির ছোট মার সাথে ম্যান্ডির ভালো সম্পর্ক, সেটা ম্যান্ডির ছোট মা কিন্তু আঙ্গুল দিয়ে রেখে দিচ্ছে, ম্যান্ডি আঙ্গুল দিয়ে রেখে দিচ্ছে এবং সুয়ের মুখে ঝাঁটা পড়ছে। এই জায়গাটাতে আমার মানতে নারাজ হলাম আমি। তার কারণটা কি বলতো, ম্যান্ডির ছোট মা যখন প্রথম সুকে নিয়ে ভিডিও করেছিল, তখন সু তার পরিপ্রেক্ষিতে ভিডিও করে বলছিল যে তুমি এগুলো করো না, কারণ কি তোমার বাড়ির লোক ওরা, বিপদে পড়লে আমার কাছে আগে ছুটে আসবে না, আগে তোমার কাছেই ছুটে যাবে। বিপদে পড়লে তুমি আগে ওকে সাপোর্ট করবে, তোমরা দুজনের পাশে থাকবে, আমরা দূরে থাকি, আমরা যেতে একটু সময় লাগবে, তোমরাই তোমাদের পাশে থাকবে। সেজন্য এই যে নিজেদের ঘরের কেচ্ছা বাইরে বিক্রি করে দিও না। ভিডিওটা এখনো জল করছে, যারা দেখেও দেখোনি তাদের কথা বলছি। তারা এসে এই কথাটা বলতে বসেছো যে ম্যান্ডি হচ্ছে সুকে আঙ্গুলে দেখাচ্ছে যে আমার সাথে আমার ছোট মার কত ভালো সম্পর্ক, এটা দেখাচ্ছে না। ম্যান্ডি যে একটা ধুরন্ধর খেলোয়াড়, সেটা তো আমি আগেই বলে দিয়েছি, ধুরন্ধর খেলোয়াড় ম্যান্ডি কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছিল ম্যান্ডির চ্যানেলে যাতে ভিউজ হয় এবং কন্ট্রোভার্সিটা হয়, ঠিক আছে? সু কিন্তু বলেই দিয়েছিল তুমি এই কন্ট্রোভার্সিটা করো না, তার কারণ ভেতরের কেচ্ছা তুমি বিক্রি করো না, এটা কিন্তু বলেছিল। তারপরেও জানি না কেন মানুষের মনে হচ্ছে এই যে তোর মুখে জামা ঘষলো, ছোট মার কাছে গেল, ছোট মার কাছ থেকে ভাত রান্না করে দিল, কে উপকারে আসলো? ছোট মাই উপকারে আসলো। আরে ও তো জানে ছোট মাই উপকারে আসবে, সেই কারণেই তো বলেছে যে ছোট মা উপকারে তোমার আসবে, ছোট মা তুমি আগে উপকারে আসবে, তোমাদের পরিবার ওটা, তোমরাই আগে বিপদে আপদে দৌড়ে যাবে, সেজন্য পরিবারের কেচ্ছা বিক্রি করো না। যেই মানুষটা আগে থাকতে বলে দিয়েছে আমি পরে দৌড়াবো, আগে ওরা দৌড়াবে, ওদের মধ্যে সম্পর্কটা ভালো হোক, আজকে দিনে দাঁড়িয়ে তাকেই বলা হচ্ছে দেখ তোর মুখে ঝামাটা ঘষলো। এটা কোনো যুক্তি? ভিডিওটা তো এখনো জল করছে। ও তো পরিষ্কার করে বলে দিয়েছে এরকম করে বাইরে নোংরা বের করা। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বলতেই পারি। আচ্ছা, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে একটা কথা আসি, একটা দর্শক কমেন্ট করেছে, সেই কমেন্টের মধ্যে দর্শকটা বলেছে যে তুমি পরিবারের কেচ্ছা বিক্রি, মানে তুমি মানুষের বরকে এনে টানাটানি কেন করছো, মানুষের হাজবেন্ডকে নিয়ে টানাটানি কেন করছো, কিসের জন্য মানুষের হাজবেন্ডকে টানাটানি করছো? তুমি টানাটানি করা বন্ধ করে দাও। বলে কি যেই কমেন্টটা করেছো তাকে বলে তিনি মানে ভুলেই গেছে কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও দেখছে। যেই টানাটানি করছে এবং যাকে নিয়ে করছে তারা প্রত্যেকটা ব্লগার এবং ও হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং আমাদের মধ্যে যেটা দেখা যাবে আমরা সেটা নিয়েই বলবো। সেটা বাড়ির বর, অন্য কারোর বর হোক, অন্য কারোর বউ হোক, অন্য কারোর শ্বশুর শাশুড়ি হোক, আমরা বলবো। যেটা দেখা যাবে সেটা নিয়ে অবশ্যই বলবো। বক্তব্যটা কি বলো তো, তোমার বক্তব্যটা হচ্ছে তোমরা না ঠিক যুক্তি দিয়ে কথাটা বলতে পারো না, আর যে তোমাদের বোঝানোর ক্ষমতা আমাদের কমপক্ষে নেই। আমরা বলবো এক লাইনে, তোমরা চলে যাবে আরেক লাইনে। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা বলবো না তো কে বলবে? তোমরা দর্শকরা এসে কমেন্ট করবে যে অমুকের বর, অমুকের বর, অমুকের বর, তমুকের বর, আমরাই তো বলবো এবং এটাই তো আমাদের কাজ। চলো এটাই বলি, ম্যান্ডি কারোর মুখেই ঝামা ঘষেনি, ম্যান্ডি কন্ট্রোভার্সিটা চেয়েছিল এবং ম্যান্ডি সুকে নিশ্চয়ই জানিয়ে ওই কমেন্ট বক্সের উত্তরটা দেয়নি। সু অজান্তে এই কমেন্ট বক্সের উত্তরটা ম্যান্ডি দিয়েছে, তার মানে ম্যান্ডি নিজের কেচ্ছেটা নিজে আগে বিক্রি করেছে এবং যখনই দেখছে এই ব্যাপারটা অনেক হাইলাইট হয়ে যাচ্ছে, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়ে যাবে, ও বলেছিল কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ধাক্কাধাক্কি করে বসে পড়বে কন্টেন্ট করতে। ও জানতো এই ভিডিওটা দিলে পরে আমার কন্ট্রোভার্সি হবে এবং ম্যান্ডি কন্ট্রোভার্সি ছুটতে মাহির, নেকুমান্ডি কন্ট্রোভার্সি ছুটতে মাহির, সেই কারণেই কিন্তু ম্যান্ডি ওই কন্টেন্টটা দিয়েছিল এবং ওই দরুনই কিন্তু ছোট মাও কিছু কন্টেন্ট দিয়ে, ছোট মা বলেছিল যে আমি ভিডিওতে কিছুই বললাম না, 16,000 ভিউজ কিভাবে হলো, ছোট মাও জানতো এবং ছোট মা পরবর্তীকালে এই কথাটাও বলেছিল আমি যদি টাইটেল সেরকম করে
করে না দিই তোমরা ভিডিও দেখতে আসবে না। সত্যি সত্যি তো 500-700 ভিউজ হচ্ছে, কিন্তু সেই সময় 16,000 ভিউজ হচ্ছিল। কেন হচ্ছিল? কন্টেন্ট, ওগুলো হচ্ছে কন্টেন্ট ম্যান্ডি ইনকাম করার জন্য দিয়েছিল, বুঝতে পারো? এগুলোকে বুঝতে হবে। কেউ কাউকে এখানে ছোট করেনি, যে যা করছে সব নিজের নিজের ইচ্ছেতে করছে, বুঝতে পেরেছো? কেউ কাউকে এখানে পুতুলের মতন নাচায় না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সবাই চ্যানেলের স্বার্থের জন্য এগিয়ে আসে, যা করে সব চ্যানেলের স্বার্থের জন্য। ভালো থেকো।